স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারনাজ জুই। দর্শক, রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের দোকান উচ্ছেদে ক্ষতির শিকার দোকান মালিকদের মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন সাবেক মেয়র সাইদ খোকন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বাংলার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনা করা, সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা অসংখ্য নগর অর্থনীতিকে গতিশীল করে কর্মসংস্থানের সৃষ্টি করে এমন আমরা অসংখ্য কর্মসূচি নিয়েছিলাম আমার ভাইরা। তারই ধারাবাহিকতায় আমাদের অন্যতম লক্ষ্য ছিল এই গুলিস্তান এলাকার বিভিন্ন দোকানগুলোতে ব্যবসায়ীদেরকে বৈধতা দানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকার যুবক তথা বেকার নগরবাসীর জীবন মানের উন্নয়ন নিশ্চিত করা। তারই লক্ষ্যে আমরা একটি আবেদন, যেটি এই মহামান্য আদালত কর্তৃক আমাদেরকে নিষ্পত্তি করবার জন্য, এই মহামান্য আদালত আমাদেরকে নিষ্পত্তি করবার জন্য আমাকে নির্দেশনা প্রদান করেছিলেন। মহামান্য আদালতের নির্দেশনা পাওয়ার পর আমাদের এই দোকানদার ভাইদেরকে যাতে পুনর্বাসন করা যায়, বৈধতা দেওয়া যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আদালতের এই নির্দেশনা আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের বোর্ড সভায় উপস্থাপন করি। এই বোর্ড সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে প্রকৌশল বিভাগ এই সমস্ত মার্কেটগুলোর নকশা সংশোধন করে, রাজস্ব বিভাগ 7 থেকে 8 বছরের বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে তাদেরকে রসিদ প্রদান করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করার মধ্য দিয়ে এই দোকানদার ভাইদেরকে আমরা বৈধতা দান করি, যাতে তারা বৈধ ব্যবসা বাণিজ্য করে নিজে এবং তার সংসার পরিচালনা করতে পারে এবং এই সমস্ত দোকানে যারা কর্মরত রয়েছেন তারা রুটি রোজগারের মাধ্যমে নিজে এবং তার প্রিয়জনকে চালাতে পারেন। আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম, ক্ষমতা হস্তান্তরের পরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই সমস্ত বৈধ দোকানগুলোকে হাজার বৈধ দোকানগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল। কোন প্রকার নোটিশ প্রদান করল না আমার ভাইরা। দয়া মায়া দেখানো তো অনেক দূরের ব্যাপার। এই করোনায় যখন জীবন অনিশ্চয়তার মধ্যে, এই করোনার মধ্যে যখন ব্যবসায়ীদের বেচা কেনা নাই, আয় বরকত নাই, এই করোনার মধ্যে যখন হাজার মানুষ বেকার হয়ে পড়ছে, এই করোনার মধ্যে যখন আমাদের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে, আমাদের জীবন আজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে, সেখানে একটু বুকের মধ্যে মাথার মধ্যে হাত বুলিয়ে না দিয়ে, সেখানে দুটো অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা না করে ওই বুলডোজার দিয়ে মানুষকে পথে বসিয়ে দেওয়া হলো। আমার ভাইরা, আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে এই শহরের সন্তান হিসেবে, এই শহরের মানুষের প্রতিনিধি, সাবেক মেয়র হিসেবে আমি এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আমি ধিক্কার জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা সাক্ষী আছেন, আমার মেয়াদের শেষ দিকে আমরা এই শহরে 1.5 লক্ষ পরিবারকে এক মাস
1.5 লক্ষ পরিবারকে বিনামূল্যে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে তুলে দিয়েছিলাম। তাদের বাসায় আমাদের কর্মী পাঠিয়েছিলাম, হটলাইনে ফোন নাম্বার চালু করেছিলাম। আমাদের কর্মকর্তা জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করেছিলাম। আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশে এই শহরের লক্ষ মানুষকে বিনামূল্যে আমরা সেদিন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের জন্য আমরা দুধ পৌঁছে দিয়েছিলাম। দর্শক, মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন সাবেক মেয়র সাইদ খোকন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আছে 111 দফার প্রস্তাবনা, কিন্তু নেই তার ন্যূনতম বাস্তবায়ন। পাশাপাশি আছে কঠোর আইন, কিন্তু তারও বাস্তবায়ন নগণ্য। সংশ্লিষ্টরা মনে করছেন এ কারণেই শৃঙ্খলা ও সৌন্দর্যের কোনো লক্ষণই নেই। আর বিভিন্ন সময়ের ঘাতক বাসগুলো এখন নাম বদলে ভিন্ন নামে একই কায়দায় চলছে নগর জুড়ে। তবে কর্তৃপক্ষ বাস রুট রেশনালাইজেশনে আশার আলো দেখছেন। বলছেন এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হলে সমাধান হতে পারে, কিন্তু বিশ্লেষকরা বলছেন একমাত্র কঠোর রাজনৈতিক সিদ্ধান্তই এই নৈরাজ্য দূর করতে পারে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ঢাকার রাস্তায় রংচটা বাসগুলো প্রায় প্রতিটি মোড়েই পাল্লাপাল্লি খেলায় মাতে। কে কাকে ধাক্কা কিংবা পাশ কাটিয়ে যাবে তার প্রতিযোগিতা রীতিমতো অসুস্থ। লোকাল এগুলা দাউদের রোগীর মতো, কিন্তু এগুলোর কোনো রং থাকে না। আজকে করে আনলেন 7 দিন পরে রং থাকে না। কেন থাকে না? এই ড্রাইভারদেরকে একটা টার্গেট দেওয়া হয়। শ্রমিকের নিয়োগপত্র থাকলে তো এটা হতো না। এক জায়গায় 5টা গাড়ি তারা কিন্তু পাল্লাপাল্লি করতেছে। কেন করতেছে? তার টিপ বেসিস বেতন। আইনের বাস্তবায়ন না করলে সড়কে কখনো শৃঙ্খলা ফিরে আসবে না। বাসের এই ভিড়ে গা ঢাকা দিয়ে চলছে বিভিন্ন সময়ের ঘাতক বাসগুলো। যে জাবালে নূর পরিবহনের গাড়িটি 2 শিক্ষার্থীকে হত্যা করেছিল, তারা এখন নতুন নামে রাস্তায়। আরেক ঘাতক পরিবহন সুপ্রভাত এখন ভিক্টর ক্লাসিক নামে। সড়কের নৈরাজ্য আর অসুস্থ প্রতিযোগিতা থেকে মুক্তির স্বপ্ন দেখাচ্ছে বাস রুট রেশনালাইজেশন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মনে করছে 2022 সালের মধ্যে সমস্যার সমাধান হবে। আগে যে পরিমাণ সময় দরকার ছিল, এখন তো এর থেকে আর একটু কম সময় লাগবে। এটা 2022-এর আগে নয়, আমি মনে করি। এই প্রতিযোগিতা থাকবে না। 5 বছরের পুরানো গাড়িগুলোকে রাখা হবে, আর বাকি গাড়িগুলো সব সরকার এগুলো নিয়ে যাবে। শ্রমিক নিয়োগপত্র হবে, মান্থলি সিস্টেমে থাকবে, যেমন লাইক বিআরটিসি। তবে বিশ্লেষকরা বলছেন বিশৃঙ্খলার সুবিধাভোগীরা এই উদ্যোগের পথে বাধা হতে পারে। এই বিশৃঙ্খলার যারা সবচেয়ে বেশি সুবিধাবাদী, তারা এটা হতে দেবে না। এখনকার খণ্ডিত বিখণ্ডিত গণমালিক নির্ভর এই পরিবহন থেকে সরকার শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া ছাড়া আর কিছুই পাচ্ছে না। জনগণ তো সেবাই পাচ্ছে না, এবং পুলিশের জন্য কিন্তু এটা আনম্যানেজেবল হয়ে যাচ্ছে। এখানে সরকারের রাজনৈতিক দৃঢ় প্রত্যয় দিয়ে একটা জাম্প স্টার্ট করে দিতে হবে। কিন্তু মাঠের বাস্তবতা হলো গণপরিবহনের এই গণমানুষ বিরোধী আধিপত্যের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি। কারণ প্রতিবাদ করলেই শক্তিশালী মালিক পক্ষ বিভিন্ন কর্মসূচিতে বেকায়দায় ফেলে সবাইকে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে ডিসেম্বরে মেট্রো রেল চলবে ঢাকায়। সে লক্ষ্য নিয়ে দিন রাত চলছে কাজ। উত্তরা থেকে মতিঝিল পুরো অংশে আগামী 16 ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধনের পরিকল্পনা সরকারের। তবে মতিঝিল পর্যন্ত সম্ভব না হলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে শুরু হতে পারে মেট্রো চলাচল, এমন আভাস দিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বাকিটা। করোনা পরিস্থিতির মধ্যেও অনেকটা পুরোদমে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। স্বাস্থ্যবিধি মেনে উত্তরা থেকে মতিঝিল পুরো প্রকল্প এলাকায় ব্যস্ত শ্রমিকরা। করোনার ধাক্কা কাটিয়ে এখন পর্যন্ত দেশের প্রথম এই মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 55.19 ভাগ, যার মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ 78.38 ভাগ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের নির্মাণ কাজের অগ্রগতি 49.47 ভাগ। এমন বাস্তবতায় আসছে ডিসেম্বরে মেট্রো রেল চালুর আশা করছে কর্তৃপক্ষ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরে আমরা ইতিমধ্যে পা দিয়েছি। এটার যে বিজয় দিবস 16 ডিসেম্বর, সেদিনই আমরা এটা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা তারপরেও বারবার একই কথা বলছি যে কোভিড-19 পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে,
তাইলে এই জিনিসটা সম্ভব। এরই মধ্যে উত্তরা আগারগাঁও অংশের ৫ কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ শেষ। উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশন নির্মাণও চলছে দ্রুত গতিতে। উত্তরায় মেট্রো রেল ডিপোর ৫২ অবকাঠামো সহ ৭৭ ভাগ কাজ শেষ হয়েছে। ডিপোর ভেতরে বসানো শেষ বেশিরভাগ রেলওয়ে ট্র্যাক। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে এখনো প্রায় ৫০ ভাগ কাজ বাকি। না, মতিঝিলের অংশ তো আপনি দেখেন যে ওখানে ধরেন যে প্রায় ৮০% কাজ হয়েছে ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজ কিন্তু আমরা ৫০ ভাগে চলে গেছে। কাজেই গতি যদি না থাকতো তাইলে কিন্তু ৫০%-এ আমরা পৌঁছতে পারতাম না। আমরা চেষ্টা করছি যে একসাথে চালু করা যায় কিনা। একসাথে চালু করা গেলে সব দিক থেকে আমাদের জন্য সুবিধা হবে, অপারেশনের দিক থেকে এবং মেনটেন্যান্সের দিক থেকে। আর অর্ধেক করার জন্য তো আমাদের প্রস্তুতি আছেই। করোনা পরিস্থিতিতে জাপান সরকারের নিষেধাজ্ঞার কারণে মেট্রো রেলের জাপানি কর্মকর্তারা এখন পর্যন্ত আসতে পারেননি বাংলাদেশে। একই কারণে জাপানে প্রস্তুত হয়ে থাকা মেট্রো রেল বাংলাদেশে নিয়ে আসাও অনিশ্চিত চলতি মাসে। এই মেট্রো রেল প্রকল্পে উত্তরা থেকে আগারগাঁও অংশের নিচের বেশিরভাগ কাজই শেষ। যত কর্মযজ্ঞ এখন এই ভায়াডাক্টের ওপর চলছে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ। এখন যতটা গতি পেয়েছে মেট্রো রেল প্রকল্পে কর্তৃপক্ষের আশা ২০২১ সালের ডিসেম্বরে চলবে স্বপ্নের মেট্রো রেল। প্লাবন রহমান, নিউজ 24, উত্তরা, ঢাকা। বড় অঙ্কের কালো টাকা সাদা হয়ে যোগ হচ্ছে অর্থনীতিতে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে ১০,২২০ কোটি টাকা সাদা হয়েছে। ৬ মাসের হিসেবে কালো টাকা সাদা করার নতুন রেকর্ড এটি। ব্যবসায়ীরা বলছেন, অপ্রদর্শিত আয় বিনিয়োগে আশায় গতি পেয়েছে পুরো অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, দেশ ও দেশের বাইরে যেসব টাকা রয়েছে তা বিনিয়োগে আনতে হবে। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারীর বছরে অর্থনীতি বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। তবে গেল কয়েক বছর বেসরকারি বিনিয়োগ যেন বৃত্তবন্দী। ২০২০-২১ অর্থ বছরের বাজেটে তাই বিনিয়োগ বাড়াতে ঢালাওভাবে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেন অর্থমন্ত্রী। অর্থ বছরের প্রথম ৫ মাসে খুব বেশি সাড়া না মিললেও ডিসেম্বরে ঘুরে গেছে প্রেক্ষাপট। শুধু এই মাসেই অপ্রদর্শিত টাকা সাদা করেছেন ৪,২৯২ জন। এর সাথে আগের ৫ মাস ধরলে এই সুযোগ নিয়েছেন মোট ৭,৬৫০ জন, যাদের মোট সাদা করার টাকার পরিমাণ ১০,২০০ কোটি। আর এতে সরকার রাজস্ব পেয়েছে ৯৪০ কোটি টাকা। একটা হচ্ছে সরকার 10% রেভিনিউ পেলো, ট্যাক্স পেলো, এটা ঠিক আছে, যে ওই টাকাটা অর্থনীতিতে প্রকাশ্য হলো। করের হার অত্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে 10, এটা অত্যন্ত যথাযথ হয়নি এই কারণে যে দুটো কারণ। একটা হচ্ছে যে লোক রেগুলার কর দেয় সে 25% বা 30% দিচ্ছে, আর এই লোক না দিয়ে এখন 10% দিচ্ছে। সরকার আগেই ঘোষণা দেয় নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করলে কোনো সংস্থাই আয়ের উৎস নিয়ে প্রশ্ন করতে পারবে না। সাদা হওয়ায় ১০,০০০ কোটি টাকা আবাসন ও শেয়ার বাজার সহ নানা খাতে বিনিয়োগ হচ্ছে। এতে গতি ফিরেছে এসব খাতেও। অগস্ট মাস পর্যন্ত প্রায় ৩,৫০০ কোটি টাকা এই সেক্টরে পাম্পিং হয়েছে। ইট হ্যাজ এ বিগ এফেক্ট আমাদের সেক্টরের জন্য। অপ্রত্যাশিত আয়ের যে অপব্যবহার ছিল সেটা কিন্তু আমাদের রিয়েল ইকোনমিতে কিন্তু চলে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে অগণিত কালো টাকা রয়েছে, যা সাদা করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এছাড়া বিদেশে পাচার বন্ধ করতেও কঠোর উদ্যোগ চান তারা। বিদেশি লোন না নিয়ে আমার দেশের লোক যারা দিতে চায় এদের থেকে নিয়ে নেন, নিয়ে আপনি ব্যবহার করেন। কালো আর সাদা বলে তো লাভ নাই। সেই ইনভেস্টমেন্টটা যদি ভ্যালু ফর মানি পুরো ব্যবহার করেন তাহলে কিন্তু দেশের চেহারা অন্যরকম হয়ে যাবে। রাজস্ব বোর্ডের হিসেব বলছে, এ পর্যন্ত ১৭ বার সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যাতে প্রায় ১৪,০০০ কোটি টাকা অর্থনীতিতে যোগ হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সহিংসতার জেরে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিল কর্তৃপক্ষ। ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতায় উস্কানির অভিযোগে সোমবার ডেমোক্রেটরা পার্লামেন্টে উত্থাপন করবেন আর্টিকেল অফ ইমপিচমেন্ট। এছাড়া আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে সহিংসতায় অংশগ্রহণকারীদের খুঁজছে গোয়েন্দারা। নাহিদ সিহাদের ডেস্ক রিপোর্ট।
সতর্কবার্তা দেওয়ার পরও নিয়ম ভঙ্গ করায় শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিল কর্তৃপক্ষ। ভবিষ্যতে আবারও ট্রাম্প উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার। এর আগে সহিংসতায় অংশগ্রহণকারীদের উস্কানিমূলক বক্তব্য সমর্থন দেওয়ার কারণে ট্রাম্পের অ্যাকাউন্ট 12 ঘন্টার জন্য বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। তবে অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত জানানোর পরই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম গঠনের ঘোষণা দিয়েছেন। এদিকে মেয়াদ ফুরানোর আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণের জন্য উঠে পড়ে লেগেছেন ডেমোক্র্যাটরা। শুক্রবার কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ ক্ষমতাসীন রিপাবলিকানদের প্রতি ট্রাম্পের অপসারণের আহ্বান জানান। কিন্তু এখনই অপসারণে কোনো সাড়া না পেয়ে আলোচনার পর ডেমোক্র্যাটরা জানান সোমবার ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার উস্কানির অভিযোগে পার্লামেন্টে উত্থাপন করবেন আর্টিকেল অব ইমপিচমেন্ট। কিন্তু ট্রাম্পের মেয়াদের মাত্র 11 দিন আগে অভিশংসনের মতো দীর্ঘ প্রক্রিয়া কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। এছাড়া 20 জানুয়ারি অনুষ্ঠেয় জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প থাকছেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান শপথ অনুষ্ঠানে তিনি থাকছেন না। তবে বিষয়টি ভালো হলো বলেই মনে করছেন বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়টি এখন পুরোটাই কংগ্রেসের সিদ্ধান্ত, আর তার শপথ অনুষ্ঠানে না আসাটাও ভালোই হলো। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে আসতে। অন্যদিকে বুধবার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হামলাকারীদের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করতে শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে চিহ্নিত ব্যক্তিদের চাকরিচ্যুত করতে শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। যেসব কর্মীরা নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার মতো বিপজ্জনক আচরণ প্রদর্শন করেছে তাদের কাজ করার সুযোগ থাকবে না বলে জানিয়েছে কোম্পানিগুলো। নাহিদ সিহান, নিউজ 24। কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে রাজধানীর কলাবাগানে নিহত স্কুল ছাত্রী আনুশকা নূর আমিরকে। শনিবার সকালে কুষ্টিয়া সদরের কমলাপুরে তাকে দাফন করা হয়। এর আগে সকাল 7টায় গোপালপুর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত 1টার দিকে আনুশকার লাশ ঢাকা থেকে নিজ বাড়িতে আসে। ভোর থেকেই শত শত মানুষ তাকে শেষবার দেখতে ভিড় করেন। নিকটজন আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দাফন শেষে তাৎক্ষণিকভাবে হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য সহ এলাকাবাসী। কমলাপুর বাজারে সড়কের দুপাশে দাঁড়িয়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন। কলাবাগান থানা পুলিশ অভিযুক্ত দিহানকে গ্রেপ্তার করেছে। 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। চট্টগ্রাম সিটি নির্বাচনে চলছে প্রচারণা। আজকের খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ফাতেমা জান্নাত মুমুর সঙ্গে। মুমু, কাউন্সিলর প্রার্থীরা কেমন প্রচারণা চালাচ্ছেন জানাবেন। ধন্যবাদ জয়। সকালের খবরে যেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এখনও কিন্তু প্রার্থীরা বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং চট্টগ্রাম নগর এখন স্লোগানে মুখর এবং বিভিন্ন জায়গায় তারা লিফলেট বিতরণ করছেন, নিজেদের ভোট প্রত্যাশা করছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন প্রার্থীরা। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় তারা লিফলেট বিতরণ করছেন, জনসমাবেশ করছেন। যে গতকাল পথিক বরাদ্দ দেওয়ার পরে জমজমাট হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামে। মানুষের মুখে মুখে এখন নির্বাচনের কথা চলছে, আলোচনা পর্যালোচনা। প্রার্থী নির্বাচিত করার জন্য সিদ্ধান্তর মধ্যেও আছে, সাধারণ মানুষ আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন, আপনি একজন ভোটার নাগরিক দেশের, আপনি কেমন প্রার্থীকে আপনার ভোট দিতে চান? আমি একজন সৎ এবং শিক্ষিত, যে কাজ করবে, এলাকার উন্নয়নের কাজ করবে, সেই ধরনের একজন প্রার্থীকে আমি ভোট দেব। ধন্যবাদ আপনাকে। স্থানীয় অনেকে আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন প্রার্থী আপনি নির্বাচিত করতে চান? আসলে আমরা একজন সাধারণ ভোটার হিসেবে আমরা চাইবো একজন সৎ এবং যোগ্য, যে জনগণের পাশে সবসময় থাকে, এরকম একটা প্রার্থী আমরা চাই। এরকম প্রার্থী মানে উন্নয়নের কাজ করবে এবং সন্ত্রাসমুক্ত এলাকা। ধন্যবাদ আপনাকে।
জুই শুনছিলেন, তিনি বলছিলেন যে যারা উন্নয়নের কাজ করবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং সন্ত্রাস দমন করবেন, এলাকার যে সব সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসবেন এমন প্রার্থীকে তারা সিটি কর্পোরেশনের সিটি মেয়র হিসেবে দেখতে চান, এমন প্রার্থীকেও তারা ভোট দিবেন বলে আশা প্রকাশ করেছেন। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জুই। মোমো, ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আরও 16 জনের মৃত্যু হয়েছে, যা গেল 8 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,734 জনে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতির এই তথ্য জানানো হয়। নতুন 785 জন সহ দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,20,690 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 833 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,65,279 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,681টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 33,31,992টি নমুনা। বৈশ্বিক করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসের নতুন ধরন বেশ শক্তিশালী হওয়ায় এর সংক্রমণ ও মৃত্যুর মাত্রা বেশি। যুক্তরাজ্যে প্রথম শনাক্তের পর গেল 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড 1,325 জনের মৃত্যু হয়েছে, যে কারণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন সরকার। এরই মধ্যে ইউরোপের 22টি দেশে করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্রেও গেল একদিনে রেকর্ড 3,822 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভুটানে করোনা ভাইরাসের প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ভাইরাসের প্রকোপ বাড়ায় চীনের উত্তরাঞ্চলীয় 2টি প্রদেশ, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে লকডাউন জারি করা হয়েছে। জাপানেও 4 শহরে জরুরি অবস্থা জারি করেছে সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে একদিনে 14,620 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 19,20,000, আর মোট সংক্রমণ ছাড়িয়েছে 8,93,00,000। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। শীত ঘন কুয়াশার কারণে মৌলভীবাজারে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কৃষকরা বলছেন, বীজতলা রক্ষায় কীটনাশক ছিটিয়েও মিলছে না সমাধান। কৃষকদের আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে ওষুধ ও সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মৌলভীবাজার থেকে সৈয়দ বয়তুল আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের কৃষক দারা মিয়া 5 একর জমিতে বোরো আবাদের জন্য তৈরি করেছেন বীজতলা, কিন্তু গজানোর পর সাদা ও লালচে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে চারা। এই জমির মতো জেলার বিভিন্ন স্থানে আক্রমণ দেখা দিয়েছে পোকা ও ছত্রাকের। এতে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। কালি মারতেছে, কেউ কেউ ঔষধ মারতেছে, কেউ কেউ অনেক কিছু মারতেছে, কিন্তু কিছু কোন জায়গায় খাদ হইতেছে না। পোকার কোনো প্রতিকার করতাম পারলাম না। এডির কাছে মনে করো খবর দেওয়া পরে এডি মাঠো আজ পর্যন্ত মনে করো কোনো অবস্থাতে আইসেন না। প্রতি বছর একবার খালি খেত, এখন একবারও যদি খেত সময় মনে করো ইলাকান আর না হয়তো বাজে মানুষ কিতা করবো। কৃষি বিভাগ বলছে আবহাওয়ার উন্নতি হলে কেটে যাবে এই সমস্যা, আর দুর্যোগকালীন সময়ের জন্য জেলায় মজুদ রয়েছে পর্যাপ্ত বীজ। এই কোল্ড ইনজুরির প্রভাবটা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কৃষকদের সার্বিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর মৌলভীবাজারে 54,338 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর জন্য বীজতলা তৈরি করা হয়েছে 2,640 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দুপুর 12টার সংবাদে আবারও স্বাগত। জানাবো খেলার খবর। ফুটবল ফেডারেশন কাপের ফাইনালে রোববার সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। আসরের গ্রুপ পর্বে রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে অস্কার ব্রুজনের শিষ্যরা। শেষ 8-এর লড়াইয়ে রাউল বেসেরা ও রবিনহোর গোলে শক্তিশালী শেখ জামালকে 2-0 গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বসুন্ধরার ক্লাবটি।
শেষ 4 লড়াই আবাহনীর সঙ্গে উত্তেজনাপূর্ণ ম্যাচে বাজিমাত করে মাসুক মিয়া মতিনরা। ফার্নান্দেজের জোড়া গোলে আবাহনীকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে কিংস। ফাইনালে সাইফকে হারিয়ে আসরের শিরোপা জয় এখন মূল লক্ষ্য কিংস কোচ অস্কার ব্রুজনের। অন্যদিকে বি গ্রুপের চ্যাম্পিয়ন সাইফ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ও সেমিতে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে পায় ফাইনালের টিকিট। দর্শক, নিউজ 24 দুপুর 12টার সংবাদ এই পর্যন্তই। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।